আসসালামু আলাইকুম। প্রিয় বিসিএস প্রত্যাশী বা অন্যান্য চাকরি প্রত্যাশীদের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমরা মূলত আলোচনা করব বাংলাদেশ বিষয়াবলীর বাংলাদেশের অর্থনীতি নিয়ে। এই টপিকটা অনেকটা ব্যাপক এবং অনেকটা বড়, এবং এটি এতই গুরুত্বপূর্ণ যে এটি বিসিএস সহ অন্যান্য চাকরি পরীক্ষায় প্রতিবারই একটি থেকে দুটি প্রশ্ন অবশ্যই আসে। শুধু তাই নয়, যারা আপনারা বিভিন্ন ব্যাংক জব নিয়ে ভাবতেছেন, ব্যাংকের জব, তো ব্যাংক জবের পরীক্ষাগুলো তো এখান থেকে অনেক সময় 4 থেকে 5টি এমসিকিউ চলে আসে। তাহলে বুঝতেই পারছেন আজকের এই আলোচনাটি কতটুকু গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা আলোচনাটি শুরু করি। শুরুতেই আমরা যেটি জানব সেটি হলো অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে। অর্থনৈতিক ব্যবস্থা তাহলে আমরা শুরুতেই যে বিষয়টি জানব সেটি হলো অর্থনৈতিক ব্যবস্থা। অর্থনৈতিক ব্যবস্থা মূলত কি? অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে এমন একটি পদ্ধতি যার মাধ্যমে একটি সমাজ তার উৎপাদন, সম্পদের বন্টন এবং বিনিময়, এসবের মাধ্যমে দ্রব্য এবং সেবার ভোগ, এই সব কিছুর মাধ্যমে যখন সমন্বয় সাধন করে তখনই সেই পুরো ব্যবস্থাটাকে বলা হয় অর্থনৈতিক ব্যবস্থা। অর্থনৈতিক সমস্যার সমাধানের উপর ভিত্তি করে বর্তমান বিশ্ব অর্থনীতিকে 4টি সেক্টরে ভাগ করা হয়েছে। বর্তমানে বিশ্ব অর্থনীতিকে তাহলে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 4টি। এটিও অনেক সময় এমসিকিউ চলে আসে। আমরা একটু লিখি, বর্তমান বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা। ঠিক, এটি হলো আমাদের বর্তমান বিশ্ব অর্থনীতি। ওকে, এই বর্তমান বিশ্ব অর্থনীতিকে কয়টি সেক্টরে ভাগ করা হলো? 4টি সেক্টরে বর্তমানে আমরা ভাগ করতে পারি। ওকে, হ্যাঁ, তো আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। তো বর্তমান বিশ্ব অর্থনীতিকে 4টি অংশে ভাগ করা হয়েছে। তার মধ্যে প্রথমটি হলো ধনতাত্ত্বিক অর্থব্যবস্থা, আরেকটি হলো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, মিশ্র অর্থব্যবস্থা, এবং একটি হলো ইসলামী অর্থব্যবস্থা। তো চলুন লিখে ফেলি চট করে। তো আমি এখানে লিখে ফেলেছি, প্রথমটি হলো ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। ধনতাত্ত্বিক অর্থব্যবস্থা দিয়ে দিই। আচ্ছা, দ্বিতীয়টি হলো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, তৃতীয়টি হলো আমাদের মিশ্র অর্থব্যবস্থা, আর চতুর্থটি হলো ইসলামী অর্থব্যবস্থা। তাহলে বর্তমান বিশ্বের অর্থনীতিকে এই 4টি সেক্টরে ভাগ করে। ওকে, এই তো ক্যামেরা ঠিক করে নিয়েছি। এখন ধনতাত্ত্বিক অর্থব্যবস্থাটা মূলত কি একটু বুঝিয়ে বলি। ধনতাত্ত্বিক অর্থব্যবস্থাটা হলো আমাদের বেসরকারি অর্থব্যবস্থা, বা এটাকে আরেক ভাষায় আমরা বলতে পারি পুঁজিবাদী অর্থব্যবস্থা। কি কি বলা যেতে পারে একটু একটু লিখি বিষয়গুলো। এখন আমি একটু নিচে নামিয়ে নিয়ে আসি ক্যামেরাটা। ওকে, ধনতাত্ত্বিক অর্থব্যবস্থাটা হলো মূলত বেসরকারি বলতে পারি। আচ্ছা, একটু ভালো করে লিখি, এটাকে আমরা বলতে পারি বেসরকারি। বেসরকারি অর্থব্যবস্থা, অথবা আরো একটি বিষয় বলতে পারি, সেটা হলো পুঁজিবাদী অর্থব্যবস্থা। এরকম বিভিন্ন বিষয়ে আমরা এটাকে বলা যেতে পারে কি বেসরকারি অর্থব্যবস্থা বা পুঁজিবাদী অর্থব্যবস্থা। তার মানে আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন তাহলে যে অর্থব্যবস্থার প্রতিটি ব্যক্তি বা ফার্ম তার উৎপাদন, বন্টন ও ভোগের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা ভোগ করে এবং বাজার ব্যবস্থা সরকারের হস্তক্ষেপ মুক্ত থাকে, সেটি হলো
ধনতাত্ত্বিক অর্থ ব্যবস্থা। কথা ক্লিয়ার? তার মানে যেখানে সরকারের হস্তক্ষেপ কম, অর্থাৎ ব্যক্তি মালিকানা, এটাকে আমরা বেসরকারি বা ব্যক্তি মালিকানাকে আমরা বলতে পারি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। তো এর পরবর্তীতে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থাটা নিয়ে কাজ করি। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থাটা হলো যেটি মূলত সরকার দ্বারা পরিচালিত, অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি সরকারি অর্থ ব্যবস্থা। ওকে, এটিকেও আমরা আরও কী কী নামে রাখতে পারি একটু চলুন জেনে নিই। এটাকে আমরা বলতে পারি সরকারি অর্থ ব্যবস্থা, অথবা আরোভাবে যদি বলতে চাই এটাকে আরেকটু বলা যায় নির্দেশমূলক অর্থ ব্যবস্থা। অর্থাৎ সরকার থেকে যা নির্দেশ দেওয়া হয় সে অনুযায়ী অর্থের বন্টন সকল কিছু হয়ে থাকে। ওকে, তাহলে কি সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থাটা হলো সরকারি বা নির্দেশাত্মক অর্থমূলক ব্যবস্থা। তাহলে দুটির মধ্যে খুবই একদমই মিল আমাদের কাছে, একদম ইজি, যে কি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থাটি হলো সরকারি আর সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থাটি হলো বেসরকারি, অর্থাৎ এটি ব্যক্তি মালিকানাধীন দ্বারা নিয়ন্ত্রিত, যেখানে সরকারের হস্তক্ষেপ খুবই ক্ষীণ। আর সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থাটা হলো যেখানে সরকারি বিষয় এবং সরকারের পূর্ণ হস্তক্ষেপ রয়েছে। ওকে, আর এই দুটি সম্পর্কে আরেকটু বলে ফেলি যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা এটির প্রবর্তক হলো অ্যাডাম স্মিথ। এটির প্রবর্তককে একটু লিখি। ওকে, এটার প্রবর্তক বা জনক ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার জনক হলো অ্যাডাম স্মিথ। আশা করি মনে থাকবে। তাহলে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার জনক হলো অ্যাডাম স্মিথ। একইভাবে আমরা যদি বলতে চাই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার জনককে, এটির জনক হলো রাশিয়ার কার্ল মার্কস। লিখে ফেলি, কার্ল মার্কস। ওকে ডান। এখন এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থাটা কোন কোন দেশে রয়েছে? এটি সকল নয়, এরকম কিছু দেশ রয়েছে যেখানে শুধুই বেসরকারি প্রতিষ্ঠান প্রায়োরিটি পেয়েছে, সরকারি প্রতিষ্ঠানের তেমন কোনো কি নেই, হানাগোনা নেই। সেরকম কয়েকটি দেশ আছে। উদাহরণস্বরূপ নেই কোন কোন দেশ, উদাহরণ যদি আমরা টানি তাহলে উদাহরণের প্রথমে আসবে হলো আমাদের যুক্তরাষ্ট্র, অর্থাৎ আমেরিকা। যুক্তরাষ্ট্র। এছাড়া রয়েছে অস্ট্রেলিয়া, কি লিখেছি, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া। এই সকল দেশের অর্থনৈতিক ব্যবস্থা হলো ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, অর্থাৎ এখানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি ব্যাংক, বেসরকারি বিভিন্ন শিল্প কারখানা রয়েছে, যার মাধ্যমে সে দেশের অর্থনৈতিক ব্যবস্থাটা পরিচালিত হয়। ওকে, এখন সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা কোন কোন দেশে, এটারও যদি আমরা উদাহরণ নিই যে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার উদাহরণ এরকম দেশ, তাহলে সর্বপ্রথমে আমরা বলবো অবশ্যই রাশিয়া। তার মানে রাশিয়াটা পুরোপুরি সরকারি ভাবেই নিয়ন্ত্রিত। রাশিয়া রয়েছে, চীন রয়েছে, এরপর রয়েছে উত্তর কোরিয়া। দু একটা উদাহরণ জানলে হবে, এগুলো থেকে বিভিন্ন সময় প্রশ্ন এসে থাকে। তাহলে রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়া তারা কোন সমাজ ব্যবস্থার অন্তর্ভুক্ত? সেটি হলো সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার অন্তর্ভুক্ত। এখন আমরা চলে আসি মিশ্র সমাজ ব্যবস্থা। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে মিশ্রটা তাহলে কী হবে, যেখানে বেসরকারি এবং সরকারি দুটো একসাথে, অর্থাৎ ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা দুটি একসাথে কাজ করে, সেটি হলো কি মিশ্র অর্থনীতি ব্যবস্থা। এবং এই মিশ্রতার মানে কি একটু লিখে দেই,
মিশ্রটা সুন্দর করে লিখি, সরকারি বেসরকারি উভয়। সরকারি বেসরকারি উভয়, দেখলাম বেসরকারি, ওকে, উভয়, ওকে, সরকারি বেসরকারি উভয়, যেটা যার অর্থনৈতিক ব্যবস্থা সরকারি এবং বেসরকারি উভয়ের উপর নির্ভর করে, সেই দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে আমরা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বলতে পারি। আর এটা জেনে রাখা ভালো, মিশ্র অর্থনীতির জনকও হলো আমাদের অ্যাডাম স্মিথ। মূলত অর্থনীতির জনকই কিন্তু অ্যাডাম স্মিথ। ওকে, তাহলে মিশ্রটারও জনককে অ্যাডাম স্মিথ, অ্যাডাম স্মিথ লিখলাম। আচ্ছা, এখন এই মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা তাহলে কোন দেশে রয়েছে চট করে বলে ফেলুন। অবশ্যই এটি হলো আমাদের বাংলাদেশ। আমাদের দেশের উদাহরণ কি বলুন? আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থা তাহলে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা, কারণ আমাদের দেশে সরকারি প্রতিষ্ঠান রয়েছে, সরকারি ব্যাংক রয়েছে, আবার বেসরকারি ব্যাংক, বেসরকারি প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি মিলে, অর্থাৎ মিক্স যেটাকে আমরা বলতে পারি, এরকম অর্থনৈতিক ব্যবস্থা হলো বাংলাদেশ। তারপর আমরা বলতে পারি ভারত। ওকে, আর কি কি আর একটু বলি, যেমন যুক্তরাজ্য অর্থাৎ ইংল্যান্ড, অর্থাৎ যুক্তরাজ্য, তাদের অর্থনৈতিক ব্যবস্থাও কি সরকারি বেসরকারি মিলিয়ে উভয়। ওকে, এরপরে বাকি রইল ইসলামিক অর্থ ব্যবস্থা। তাহলে এই বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থার যে 4টি সেক্টর, তার মধ্যে এখন আমরা আসবো ইসলামিক অর্থ ব্যবস্থা। এখন ইসলামিক অর্থ ব্যবস্থাটা হলো কি, যে অর্থনৈতিক ব্যবস্থা সাধারণত কুরআন ও সুন্নাহকে ভিত্তি করে পরিচালিত হয়। কি কি একটু সুন্দর করে বলি, কুরআন এবং সুন্নাহ। কুরআন, সুন্নাহ। তাহলে কি বললাম, কুরআন এবং সুন্নাহ দ্বারা যে অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত হয়ে থাকে সেটি হলো ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। এখন আমাদের দেশেও কিন্তু এই ইসলামিক কুরআন এবং সুন্নাহ সম্পর্কিত কিছু প্রতিষ্ঠান রয়েছে, যেমন আমাদের অনেকগুলো ব্যাংক রয়েছে, এর মধ্যে প্রধান হলো ইসলামী ব্যাংক, সেটাও কিন্তু কুরআন এবং সুন্নাহর দ্বারা পরিচালিত। ওকে, কিন্তু একদম পুরো কুরআন ও সুন্নাহর মাধ্যমে পরিচালিত দেশ খুবই কম, আমাদের বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র এগুলো নয়, এরকম কিছু দেশ আছে, সেগুলো রয়েছে মধ্যপ্রাচ্যে। তবে তার আগে একটু জেনে নিই যে কুরআন ও সুন্নাহর অর্থনৈতিক ব্যবস্থার জনককে, এটাও একটু লিখে নেই, এটার জনক হলো আমাদের ইবনে খালদুন। এখানে লিখি খালদুন। ওকে, এবং উদাহরণস্বরূপ যদি আমরা বলতে চাই তাহলে যেটি ব্যবহার করব উদাহরণস্বরূপ হলো মধ্যপ্রাচ্যের কিছু দেশ, মধ্যপ্রাচ্যের, ওকে, মধ্যপ্রাচ্যের কিছু দেশসমূহ। তাহলে মধ্যপ্রাচ্যের কিছু দেশ, যেমন এটা হতে সৌদি আরব রয়েছে, তারপর পরবর্তীতে কাতার রয়েছে, ওমান রয়েছে, এরকম বিভিন্ন দেশের যে অর্থনৈতিক ব্যবস্থাটা সেটা হলো কোরআন ও সুন্নাহর আলোকে। তাহলে আমরা যে বিষয়টি অ্যাট এ গ্ল্যান্স দেখতে পাচ্ছি সেটি হলো বর্তমান বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থাকে তাহলে কি কয়টি সেক্টরে ভাগ করা হলো? 4টি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রথমটি হলো ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, যেটা আরেক নাম হলো সরকারি বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। আর দ্বিতীয়টি হলো সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, যেটি হলো সরকারি বা নির্দেশমূলক। আর তৃতীয় মিশ্র হলো সরকারি বেসরকারি উভয় যেখানে থাকবে। আর চতুর্থটি হলো ইসলামী, যেটা হলো কুরআন এবং সুন্নাহর আলোকে যে অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত হয়। এবং আমরা এদের জনকগুলো খুব মনে রাখার চেষ্টা করব। বিষয়টি একটু বলি,
অর্থনীতির জনকেই আধুনিক অর্থনীতির জনক অ্যাডাম স্মিথকে বলা হয়। তাহলে অ্যাডাম স্মিথের নাম মনে রাখলে আমরা কিন্তু দুটি অলরেডি পেয়ে যাচ্ছি। কি একটি হলো ধনতান্ত্রিক অর্থাৎ বেসরকারি বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার জনক হলো অ্যাডাম স্মিথ, এবং মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার জনক অ্যাডাম স্মিথ। শুধু আমাদের মনে রাখতে হবে সমাজতান্ত্রিক মানে সরকারিটা হলো কার্ল মার্কস, আর ইসলামী হলো ইবনে খালদুন। ওকে, বিষয়টি একদম ক্লিয়ার। এবং ধনতাত্ত্বিক অর্থনৈতিক ব্যবস্থা কোন কোন দেশে প্রয়োগ হয় সেটি হলো যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া। ধনতাত্ত্বিক অর্থনৈতিক ব্যবস্থা হলো যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া, আর সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা হলো রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়ায়। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা হলো আমাদের বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র। আর ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা যেটি কুরআন সুন্নাহর আলোকে যার জনক ইবনে খালদুন, সেটি সাধারণত মধ্যপ্রাচ্যের কিছু দেশসমূহে আমরা লক্ষ্য করতে পারি। এই ছিল আজকের বিশ্ব অর্থনীতি নিয়ে আলোচনা। এখন এরপরে আমরা চলে যাব বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার ভেতরে। অর্থাৎ বলুন তো বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা কি? অলরেডি আমরা জেনে ফেলেছি বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা হলো মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। তো চলুন আমরা বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার ভেতরে চলে যাই। তাহলে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা অলরেডি আমরা জেনে গিয়েছি। বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা হলো মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা, এবং এগুলোর বিশেষ জিনিসগুলো আমি একটু হাইলাইট করি আপনাদের মাঝে। তাহলে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা হলো মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। বলুন তো মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার জনক কে? অবশ্যই অ্যাডাম স্মিথ। কারণ ধনতাত্ত্বিক অর্থনৈতিক ব্যবস্থা অর্থাৎ যেটাকে পুঁজিবাদী বা বেসরকারি আমরা বলেছি, সেটার জনকও অ্যাডাম স্মিথ, এবং মিশ্র অর্থনৈতিক ব্যবস্থারও জনক অ্যাডাম স্মিথ। এবং বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে যদি বলতে চাই তাহলে প্রথমে বলতে হচ্ছে বিষয়টা এরকম: বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা হলো মিশ্র অর্থনীতিতে, যেখানে প্রতিটি ব্যক্তি, প্রতিষ্ঠান ও ফার্ম উৎপাদন, বন্টন ও ভোগের ক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতার পাশাপাশি সরকারি নিয়ন্ত্রণও বজায় রাখে। অর্থাৎ ব্যক্তির পাশাপাশি সরকারি নিয়ন্ত্রণও যেখানে হস্তক্ষেপ হয়। তো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের বাংলাদেশে 1991 সালে অর্থাৎ 1 জানুয়ারি 1991 সালে মুক্তবাজার অর্থনীতি চালু হয়। এটি খুবই ইম্পর্টেন্ট, এবং সেই অর্থনীতি চালু হওয়ার মাধ্যমেই বাংলাদেশ মিশ্র অর্থনৈতিক সমাজ ব্যবস্থায় পরিগণিত হয়। তো বিষয়টি আমরা একটু লিখে ফেলি। তো যেটি বলছিলাম, 1 জানুয়ারি 1991 সালে মুক্তবাজার নীতি চালু হয়। কোথায়? বাংলাদেশের অর্থনীতিতে তখন কি হলো? 1991 সালের 1 জানুয়ারিতে মুক্তবাজার অর্থনীতি চালু করা হলো। এটাও বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, এবং এই চালুর মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা একটি মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় পরিণত হলো। এখন অনেকে যদি জানতে চান বিশেষ করে মুক্তবাজার অর্থনীতিটা কি, একটু ভেঙে যদি বলি তাহলে মুক্তবাজার অর্থনীতিটা হলো এরকম যে বাংলাদেশের ভেতরে বাইরের বিশ্বের যে কোনো পণ্য সহজে মানে এক্সপোর্ট ইম্পোর্ট মানে এগুলো একদম মুক্ত করে দেওয়া হলো, শুল্ক মুক্ত সেগুলো আসবে, এবং সেগুলো আমাদের এখানে কি করতে পারবে? ক্রয় বিক্রয় হতে পারবে। এতে তেমন কোনো বাধার সম্মুখীন নেই। অর্থাৎ একদম ওপেন করে দেওয়া হলো। অর্থাৎ বাইরের সাবান বলুন, বাইরের যে কোনো প্রোডাক্ট আমরা সহসায় ব্যবহার করতে পারি। এতে কিন্তু একটু ক্ষতি হয়েছে। বিষয়টি এরকম, ক্ষতিটা কি? যে বাইরের দেশের পণ্য যখন আমাদের দেশে একদম ছয়লাভ হয়ে যাবে, তখন কিন্তু আমাদের দেশীয় পণ্যটা কিন্তু মায়ের খেয়ে যাবে। অর্থাৎ আমাদের নিজেদের বাজার কিন্তু ধ্বংস হবে। অর্থাৎ আমাদের নিজস্ব দেশীয় কোনো পণ্য কিন্তু তখন উঠে দাঁড়াতে পারবে না। তবে এটির আবার একটু লাভেরও বিষয় আছে, যে আমাদের দেশের যে সকল পণ্যগুলো তাদের থেকে বাইরের দেশের পণ্যের মান অনেক ভালো, এবং সেই ভালো মানের পণ্য কিন্তু আমাদের ভোক্তারা ব্যবহার করতে পেরেছে এই মুক্তবাজারের মাধ্যমে। তার মানে মুক্তবাজার অর্থনীতিটা কিন্তু ভালো মন্দ দুটি প্রভাবই রয়েছে। তো যাই হোক, তাহলে মুক্তবাজার অর্থনীতিটা হলো কি, যে বাইরের দেশ থেকে যে কোনো পণ্য বা যে কোনো প্রোডাক্ট সহসায় আমাদের দেশের মধ্যে আসবে, এবং সেগুলো আমাদের বাজারের মধ্যে ছয়লাভ হয়ে গিয়েছে এইরকম আর কি বিষয়টি। তো মুক্তবাজার এই অর্থনীতি ব্যবস্থা 1 জানুয়ারি 1991 সালে চালু হয়, এবং এই মুক্তবাজার অর্থনীতি ব্যবস্থার দিকে তাকিয়ে তখন সেই সময় একজন খুবই জ্ঞানী ব্যক্তি হেনরি কিসিঞ্জার, তিনি বাংলাদেশকে বটমলেস বাকেট হিসেবে অভিহিত করেছে। কি করেছে বলেন তো? তিনি বলেছে যে বটমলেস বাকেট, অর্থাৎ বাংলাদেশ হলো এরকম একটি ঝুড়ি। বাংলাদেশকে তিনি এরকম একটি ঝুড়ি বলেছে। এই যে ঝুড়ি, এই যে ঝুড়ির মধ্যে কি থাকবে? অনেক কিছু আমরা রেখে দেই, আমাদের সম্পদ বা আমাদের প্রোডাক্ট এগুলো রাখি, তো তাই তো? তাহলে তিনি বলেছে বাংলাদেশকে বটমলেস বাকেট, তার মানে যার বটম নেই, মানে নিচতলাটা নেই। অর্থাৎ এরকম একটা ঝুড়ি যার নিচটা
নেই। তাহলে বলুন তো, নিচ যদি না থাকে, তলানিটা যদি না থাকে, তাহলে এগুলো সব পড়ে যাবে না? তাহলে বাংলাদেশের অর্থনীতির অবস্থাটা এতটাই শোচনীয় ছিল যে তখন তিনি, এই যে হেনরি কিসিঞ্জার, বাংলাদেশের অর্থনীতি ব্যবস্থাকে বটমলেস বাকেট হিসেবে অভিহিত করেছে, অর্থাৎ যার কোনো কি নেই, তলা নেই, তলাবিহীন। তার মানে কোনো কিছুই থাকবে না, যা যত কিছু রাখার চেষ্টা করি না কিন্তু সব কিন্তু নিচ দিয়ে বেরিয়ে যাবে, অর্থাৎ যেটা খুবই শোচনীয় একটি অবস্থা। ওকে, কিন্তু তারই প্রেক্ষিতে পরবর্তীতে আমরা কিন্তু মাত্র 50 বছরের মধ্যেই বর্তমানে এখন বাংলাদেশ কিন্তু বাকেট অফ ফুল ওয়ান্ডার্স হিসেবে বিশ্বে সমাদৃত হয়েছে। বাংলাদেশের বর্তমানে কিন্তু আর এই নামটি নেই, বর্তমান যদি বলতে চাই এই 50 বছরের মধ্যে কিন্তু বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, অর্থাৎ বাংলাদেশের অর্থনীতিকে এখন আর আমরা বটমলেস বাকেট বলতে পারি না, আমরা বলবো বাকেট অফ ফুল ওয়ান্ডার্স। ওকে, জি দেখা যাচ্ছে। ওকে, তাহলে বিষয়টি কি, আমরা এখন এই 50 বছরের মধ্যে, দীর্ঘ 50 বছরের মধ্যে আমাদের অর্থনীতি কিন্তু ডেভেলপ করেছে এবং আমরা এখন বটমলেস বাকেট থেকে বাকেট অফ ফুল ওয়ান্ডার্সের মধ্যে পরিগণিত হয়েছি। আচ্ছা আচ্ছা, এবং বর্তমানে গোল্ডম্যান সাকস এই বাংলাদেশের অর্থনীতির ব্যবস্থা এত উন্নতি দেখে এবং বর্তমানে আমাদের অবস্থান দেখে তিনি বাংলাদেশ সম্পর্কে যেটি বলেছে, বর্তমানে তার মতে বাংলাদেশ হলো নেক্সট 11 দেশের গুলোর একটি, অর্থাৎ বিশ্বের অর্থনীতিতে যদি বাংলাদেশের ক্রম করা হয় তাহলে অর্থনীতির উপরে বাংলাদেশকে তিনি 11তম দেশ হিসেবে অভিহিত করেছেন। কে করেছেন? গোল্ডম্যান সাকস। তো এর পরবর্তীতে আমরা আসি বাংলাদেশের অর্থনীতির প্রধান 3টি খাত। ওকে, মানে অর্থনীতির খাত কোথায় কোথায় আছে, তাহলে প্রধান খাত কয়টি? তাহলে প্রধান খাত হলো 3টি। এর মধ্যে প্রথমে হলো কৃষি খাত, ওকে, এরপরে রয়েছে শিল্প, ওকে, এবং সর্বশেষ যদি বলি সেটি হলো সেবা। তাহলে বাংলাদেশের 3টি খাত কি কি? কৃষি, শিল্প ও সেবা, এই 3টি হলো বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত। যদিও খাতগুলোকে প্রায় মোটামুটি 19টি সেক্টরে ভাগ করা হয়েছে, কিন্তু প্রধান খাত হলো 3টি। কি কি? কৃষি, শিল্প। চলুন তাহলে এবার আমরা বাংলাদেশের অর্থনীতির সমসাময়িক চিত্রটি দেখে আসি, অর্থাৎ বর্তমানে বাংলাদেশের অর্থনীতির ব্যবস্থা কীরূপ, অর্থাৎ কী পর্যায়ে রয়েছে সেটি জানব। 1 জুলাই 2015 সালে বাংলাদেশকে নিম্ন মধ্য আয়ের দেশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। কত সালে? 2015 সালে 1 জুলাই বাংলাদেশকে নিম্ন মধ্য আয়ের দেশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয় এবং এই অধিভুক্ত করে কে? এটা করে হলো বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংক। তাহলে যেটি দাঁড়ালো যে বিশ্ব ব্যাংক বাংলাদেশকে 2015 সালের 1 জুলাই বাংলাদেশকে কি করেছে? নিম্ন মধ্য আয়ের দেশ হিসেবে অন্তর্ভুক্ত করেছে। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ। এর পরবর্তীতে ডাব্লিউটিও কর্তৃক পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারকে কি বলা হয়? তো ডাব্লিউটিওটা কি সেটি আগে বলি। ডাব্লিউটিও হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এর পুনরূপ হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, অর্থাৎ বিশ্ব বাণিজ্য সংস্থা। এই বিশ্ব বাণিজ্য সংস্থা কর্তৃক পণ্যের যে শুল্কমুক্ত প্রবেশাধিকার, অর্থাৎ বাইরের দেশ থেকে যদি আমাদের দেশে পণ্য আসে সেক্ষেত্রে কোনো ভ্যাট অর্থাৎ ট্যাক্স নেওয়া হয় না, সেটাকে বলা হয় শুল্কমুক্ত। আর এই শুল্কমুক্ত প্রবেশাধিকারকে বলা হয় জিএসপি। কি বলা হয় বলুন? জিএসপি। জিএসপি-এরও একটি পুনরূপ রয়েছে যেটা হলো জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্সেস। তো আমরা শুধু সংক্ষিপ্ত রূপটাই মনে রাখলে হবে। তাহলে ডাব্লিউটিও কর্তৃক পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারকে বলা হয় জিএসপি। কিন্তু ডাব্লিউটিও অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ছাড়া অন্যান্য প্রতিষ্ঠান কর্তৃক শুল্কমুক্ত যে প্রবেশাধিকার যে কোনো পণ্যের, সেটিকে আবার কি বলা হয়? সেটিকে বলা হয় জিএসপি বলে, জিএসপি, তবে জিএসপি প্লাস। সেটাকে কি বলা হয়? জিএসপি প্লাস। অর্থাৎ এখানে একটু ভালো করে লিখে দিই, সেটাকে বলা হয়
জিএসপি প্লাস, বিষয়টা এরকম। ওকে, তাহলে এই বিষয়টি কিন্তু একটু ব্যতিক্রম হতে পারে বা পরীক্ষায় আমাদের কনফিউজ সৃষ্টি করতে পারে। সেটি হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কর্তৃক পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারকে বলা হয় জিএসপি, কিন্তু ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ব্যতীত বা এটি ছাড়া অন্যান্য প্রতিষ্ঠান কর্তৃক শুল্কমুক্ত যে কোনো পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারকে বলা হবে জিএসপি প্লাস। আশা করি বিষয়টি একদম ক্লিয়ার। এর পরবর্তীতে নতুন ভিত্তি বছর 2015-16 অনুযায়ী বাংলাদেশের জাতীয় আয় গণনার জিডিপির খাত, এই জিডিপির খাত হলো 19টি, যদিও এটি কি 2015 এবং 16 অনুযায়ী। আপাতত নতুন করে এখনও পর্যন্ত নতুন খাত ঘোষণা হয়নি, এখনও পর্যন্ত এই 19টি বিদ্যমান, তবে এটি চেঞ্জেবল, অর্থাৎ বছরের সাথে সাথে আমাদের এই বিষয়টি কিন্তু চেঞ্জও হতে পারে। কিন্তু 2015-16 অনুযায়ী জাতীয় আয় গণনার জিডিপির ঘাত হলো 19টি, এখনও পর্যন্ত 19টি রয়েছে। সামনে আগামীতে যদি নতুন কোনো আপডেট এসে থাকে তখন আপনারা সেটা মনে রাখবেন, অর্থাৎ নতুন আপডেটটাই আমরা মনে রাখবো। তো আপাতত যেহেতু এটা এখনও চেঞ্জ হয়নি, তাই আমরা আপাতত 19টি মনে রাখার চেষ্টা করব। এবং এর পরবর্তীতে আমরা আরও একটু নিচে চলে যাই, আমরা জায়গা নেই। তো 2022-23 অর্থ বছরে বাংলাদেশের মাথাপিছু আয় অর্থাৎ আমাদের জাতীয় যে আয়, সেটাকে আমরা যখন মোট জনসংখ্যা দ্বারা ভাগ করব তখনই আমরা সাধারণত মাথাপিছু আয় পেয়ে থাকি। তো 2022-23 অর্থ বছরে বাংলাদেশের মাথাপিছু আয় হিসাব করা হয়েছিল, একটু দেখি এটাকে সাইনটা দিয়ে দেই, সেটা হলো 2765 মার্কিন ডলার। ওকে, 2022-23, যদিও এখন আবার নতুন করে এটি হিসাব হবে, কিন্তু এখনও পর্যন্ত নতুন হিসাব হয়নি। আমরা হয়তো বা 25-26 বা 24-25 এটা হিসাব হওয়ার কথা, কিন্তু এখনও হয়নি। তো আগামীতে যেটা আমাদের নতুন আপডেট আসবো সেটিও আমরা আপডেটের সাথে এটা চেঞ্জ করে মনে রাখবো। কিন্তু আপাতত 2022-23 অর্থ বছরে বাংলাদেশের মাথাপিছু আয় হলো 2765 মার্কিন ডলার। কিন্তু পরের প্রশ্নটি একটু দেখি, পরের বিষয়টি হলো 2022-23 অর্থ বছরে বাংলাদেশের মাথাপিছু জিডিপি। আমরা কিন্তু অনেকে মনে করি যে জিডিপি আর মাথাপিছু আয় একই কথা। ঠিক আছে, এক দৃষ্টিতে জিডিপি বলতেই সাধারণত মাথাপিছু আয়, কিন্তু শুধু যখন বাংলাদেশের মাথাপিছু আয় বলবে তখন বিষয়টি একটু ভিন্নতা রয়েছে। আবার যখন শুধু জিডিপি বলবে, জিডিপি মানেও হলো মাথাপিছু আয়, কিন্তু যখন জিডিপি কথাটা উল্লেখ থাকবে, আগে আমি এটা লিখে দিচ্ছি, মানুষের 2022-23 অনুযায়ী মাথাপিছু আয় ছিল হলো 2657 মার্কিন ডলার। অর্থাৎ মাথাপিছু আয়ের চেয়ে জিডিপি কিন্তু একটু কমে গেছে, দেখেন, কিন্তু একই বছরে। অর্থাৎ আমি বিষয়টি একটু বুঝিয়ে বলি যে জিডিপির পূর্ণরূপ কি, এটাও একটু বলি। জিডিপির পূর্ণরূপ জানেন? অনেকে জানেন, বলেন তো জিডিপির পূর্ণরূপ কি? এটা হলো গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। ওকে, তাহলে এখন বিষয়টি একটু দেখি যে বাংলাদেশের মাথাপিছু আয় যখন হিসেব করা হয় তখন এই আয়ের ভেতরে কিন্তু আমাদের একটা কাজ করা হয়, সেটা হলো আমাদের মানুষের বিভিন্ন খাত থেকে যারা ইনকাম করি, বিভিন্ন আয়, সকল আয়গুলো তো অ্যাড করা হয়, এবং তার সাথে তার পাশাপাশি যে আমাদের বাইরে থেকে যে রেমিটেন্স, অর্থাৎ যারা প্রবাসে বিভিন্ন কর্মক্ষেত্র নিয়োগ করে, অর্থাৎ আমাদের যে একটি জনশক্তি রপ্তানি করি আমরা, বাইরের দেশে যারা প্রবাসে কাজ করে, যেমন সৌদিতে আমরা কিন্তু বিভিন্ন অনেক প্রতি বছর হাজার হাজার লোক আমরা পাঠাই, বিভিন্ন মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও আমাদের কিন্তু প্রবাসীরা কাজ করে। তো এই বাইরের যারা কাজ করে তারা যে অর্থটা পায় সেটাকে আমরা রেমিটেন্স বলি, তারা দেশের জন্য যেটি পাঠায়। সেই রেমিটেন্স এবং বাংলাদেশের অভ্যন্তরীণ দুটি মিলিয়ে, এই দুটি একত্রে মিলিয়ে যে মাথাপিছু আয়টা, সেটা হলো বাংলাদেশের মাথাপিছু আয়, সেটা হলো 2765 মার্কিন ডলার। কিন্তু জিডিপি যখন বলা হবে তখন কিন্তু বাইরের দেশের যে রেমিটেন্স সেটা কিন্তু আর আমরা সেটা অন্তর্ভুক্ত করা হয় না, অর্থাৎ রেমিটেন্স ব্যতীত যে মাথাপিছু আয়টি সেটিই মূলত হলো আমাদের জিডিপি। বিষয়টা খেয়াল থাকবে। তাহলে মনে রাখবো যে জিডিপি সবসময় মাথাপিছু, বাংলাদেশের মোট মাথাপিছু আয় থেকে জিডিপিটা অবশ্যই সবসময় একটু কম হবে। কেন কম? কারণ জনসংখ্যা তো ওটাই, সেই সেম জনসংখ্যা রয়ে গেছে, কিন্তু আমাদের এখানে রেমিটেন্স কি করা হয় নাই, যোগ হয় নাই, অর্থাৎ অর্থ বাড়ে নাই। তো সেই অনুযায়ী 2657 মার্কিন ডলার। আশা করি বিষয়টি একদম ক্লিয়ার। ওকে, তো আমরা পরে আর একটু এগিয়ে যাই।
তো পরবর্তীতে বিশ্ব অর্থনৈতিক ফোরাম অর্থাৎ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক প্রকাশিত IDI 2018-এ 77টি দেশের মধ্যে বাংলাদেশকে তারা কি করেছে, মার্ক করেছে। বাংলাদেশ কততম এটা দিয়েছে। তো বাংলাদেশের অবস্থান তাদের অনুসারে যেই এটা হলো 34তম। কিন্তু যদি দক্ষিণ এশিয়া আবার হিসাব করা হয় তখন দক্ষিণ এশিয়ার হিসেবে বাংলাদেশের অবস্থান দিয়েছে তারা 2য় স্থান। ওকে, বিষয়টি একদম ক্লিয়ার কিনা যে বিশ্ব অর্থনৈতিক ফোরাম অর্থাৎ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক প্রকাশিত IDI এর পূর্ণরূপ হলো ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এই 2018 সালে তারা একটি পরিসংখ্যান করেছিল এবং তার উপর ভিত্তি করে 77টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হলো 34তম, আর দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান 2য়তে ধরা হয়েছে। এরপরে মানব উন্নয়ন সূচক 2023 UNDP এ বাংলাদেশের অবস্থান বলতে পারবেন এটা কততম? এবং বাংলাদেশের অবস্থান হলো 105তম। কততম? ও একটু হচ্ছে না, বাংলাদেশের অবস্থান কততম? 105তম। মানব উন্নয়ন সূচক 2023 অনুযায়ী বাংলাদেশের অবস্থান হলো 105তম, অর্থাৎ মানব উন্নয়ন সূচকের ইংরেজি হলো UNDP, এটা হলো সংক্ষিপ্ত রূপ। ওকে, UNDPর পূর্ণরূপ হলো ইউনাইটেড নেশনস, ডি হলো ডেভেলপমেন্ট, পি থেকে হলো প্রোগ্রাম, অর্থাৎ ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এই অনুসারে বাংলাদেশের অবস্থান 105তম। আর জিডিপি আকারে, জিডিপি তো বলেছি এর আগে, জিডিপি হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এই আকারে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান, এটি খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো 35তম। এটি খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, যে দুঃখিত একটু হয়েছিল। তো জিডিপি আকারে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান হলো 35তম। কততম? 35তম। এবং এই জরিপটা কে করেছে? এটা IMF কর্তৃক এটি নির্ণয় করা হয়েছে। তো IMF আবার কি? IMF হলো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তারা বাংলাদেশে জিডিপি আকারে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান দিয়েছে 35তম। খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা অনেকবার এসেছে বিগত অনেক পরীক্ষায়। ওকে, তো আমরা পরবর্তীতে চলে যাই। আমরা একবার আবার প্রথমের দিকে চলে যাই, তাহলে বিষয়টি ওকে, একটু ঠিক করে নেই ক্যামেরাটা। ওকে, আমাদের আরো অনেক কিছু বাকি রয়েছে, সেগুলো একটু আলোচনা করি। ক্রয় ক্ষমতার ভিত্তিতে বাংলাদেশের অবস্থান বলতে পারবেন? ক্রয় ক্ষমতার উপর ভিত্তিতে বাংলাদেশের অবস্থান কততম? ক্রয় ক্ষমতার উপর ভিত্তিতে বাংলাদেশের অবস্থান 30তম। ওকে, ক্রয় ক্ষমতার সংক্ষিপ্ত রূপ হলো PPP, অর্থাৎ ট্রিপল পি হলো পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এটা হচ্ছে বলা হয় PPP, মানে ক্রয় ক্ষমতার ভিত্তিতে বাংলাদেশের অবস্থান 30তম। এবং এর পরবর্তীতে যেটি হলো 16 মার্চ 2018 সালে বাংলাদেশকে, অর্থাৎ বাংলাদেশ প্রথম LDC এর অন্তর্ভুক্ত হয়, উত্তরণের ঘোষণা পায়। তাহলে কত পরে দেখছেন, 2018 সালে এসে বাংলাদেশ কি করে LDC এর উত্তরণের ঘোষণাপত্র পায়। কত সালে? 2018 সালে। এখন LDC কি? LDCর পূর্ণরূপ হলো লেস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ। ওকে, তো শুধু লেস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ বললে হবে না, LDCর কাজটা একটু যদি আমি ব্যাখ্যা করতাম তাহলে আপনাদের জন্য সুবিধা হতো। তো আমি LDCর একটু মিনিং করে দিই, বিষয়টা কি। LDCs আর আ ক্যাটাগরি
of countries identified by the United Nations based of specific criteria reflected of their economics অর্থাৎ অর্থনীতি অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্ট্যাটাস। অর্থাৎ যে কোনো একটি দেশের সাধারণত অর্থনৈতিক এবং সামাজিক যে উন্নয়ন তার উপর বেস করে প্রতিটি দেশকে একটি স্থানে মার্ক করা হয়, অর্থাৎ পদোন্নতি দেওয়া হয় বা হিসেবে বিবেচনা করা হয়। এলডিসি সেই হিসেবে বাংলাদেশের ঘোষণাপত্র পায় 2018 সালে, মানে সেটার অধিভুক্ত করা হয় যে বাংলাদেশ এখন অর্থনৈতিক এবং সামাজিকভাবে তারা ডেভেলপ হচ্ছে। বিষয়টি এরকম আর কি। ওকে, এবং এর পরবর্তীতে তো আইএমএফ এর মতে, অর্থাৎ আইএমএফ হলো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তাদের মতে 2023 সালে বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধির হার, তারা বলেছে প্রবৃদ্ধির হার হবে 3.6%। আর প্রবৃদ্ধি বিষয়টা কি, এক মিনিট আমি একটু পানি খেয়ে নিচ্ছি, একটু দুঃখিত। আসলে অনেকক্ষণ ধরে আপনাদের সাথে কথা বলছি তো গলা একটু শুকিয়ে গিয়েছিল। ওকে, সমস্যা নেই। যেটি বলছিলাম যে 2023 সালে বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধির হার হবে, এটা ধরা হয়েছে 3.6%। প্রবৃদ্ধি বলতে কি, প্রবৃদ্ধি বলতে বিগত বছর এবং সামনের যে বছর আসবে এদের মধ্যে যে পার্থক্যটা, অর্থাৎ প্রবৃদ্ধি যতটুকু বৃদ্ধি পেল, অর্থাৎ বিষয়টা বলি যে অর্থনীতিতে যদি আমাদের আয় থাকে 5 টাকা এবং পরবর্তীতে আমাদের হলো ধরি 10 টাকা পরবর্তী বছরে, তাহলে আমাদের কিন্তু এখানে বেড়েছে কত, 5 টাকা বেড়েছে না? এটাইকেই বলা হয় প্রবৃদ্ধি, মানে যতটুকু বাড়বে, অর্থাৎ আগের চেয়ে কতটুকু বৃদ্ধি পেতে পারে সেই একটা হিসেব এখানে করা হয়েছে। ওকে, পরবর্তী কথা হলো রাজনৈতিক অর্থনীতির জনক। এটা আমরা সবাই জানি, রাজনৈতিক অর্থনৈতিক জনক হলো অ্যাডাম স্মিথ। কে বলুন তো? অ্যাডাম স্মিথ। কই বিখ্যাত লোক? অ্যাডাম স্মিথ। আমরা পড়েছি, বলুন তো শুরুর দিকে অ্যাডাম স্মিথ আর কিসের জনক আমরা পড়েছি? ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার জনক এবং মিশ্র অর্থনৈতিক ব্যবস্থারও জনক হলো অ্যাডাম স্মিথ। এক কথায় রাজনৈতিক অর্থনীতির জনকেই ধরা হয় অ্যাডাম স্মিথকে। এর পরবর্তীতে বিশ্ব অর্থনীতিতে শীর্ষ দেশ, আমি একটু ক্যামেরাটি নিচে নামিয়ে নিচ্ছি আপনাদের দেখার জন্য। ওকে, তো এর পরবর্তীতে বিশ্ব অর্থনীতিতে শীর্ষ 5টি দেশ, বলুন তো কোন কোন দেশ? আপনারা অলরেডি গেস করতে পেরেছেন মেবি, যে সর্বপ্রথমেই আমাদের হবে যুক্তরাষ্ট্র। আমেরিকা থাকবে না, এটা কোনো কথা? সব কিছুতে অর্থনীতি দিক দিয়ে তারা হলো সবার চেয়ে এগিয়ে, তাহলে যুক্তরাষ্ট্র প্রথম। দ্বিতীয় কে দেখি, আপনারা একটু গেস করেন। দ্বিতীয় হলো, আমাদের এতগুলো জনসংখ্যা রয়েছে, সেটি হলো চীন, বৃহত্তর, একদম বিশাল। চীন হলো বিশ্ব অর্থনীতিতে শীর্ষের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে। তৃতীয় থেকে চীন থাকবে আর জাপান থাকবে না, তা তো হয় না। তৃতীয় হলো আমাদের জাপান। এর পরবর্তীগুলো আপনাদের আইডিয়া নাও হতে পারে, তারপরে বলি জার্মানি। ওকে, এবং পঞ্চম অবস্থানে অবস্থান করতেছে হলো, রাজারা থাকবে না, এটা একটা কথা হলো, সেটা হলো ইংল্যান্ড, অর্থাৎ আমরা দেব যুক্তরাজ্য। ওকে, তাহলে বিশ্ব অর্থনীতিতে শীর্ষ 5টি দেশ, প্রথমে হলো যুক্তরাষ্ট্র, অবশ্যই যুক্তরাষ্ট্র, এরপরে চীন, জাপান, জার্মানি এবং যুক্তরাজ্য। এই 5টি দেশ হলো বিশ্বের অর্থনীতিতে শীর্ষ 5টি দেশ বলে বিবেচিত হয়। এরপরে আজকের সর্বশেষ যে ইনফরমেশনটি, সেটা হলো বিশ্বের অধিকাংশ দেশ যে অর্থনীতি অনুসরণ করে। কোন অর্থনীতি অনুসরণ করে বলতে পারবেন? একটু লিখে আপনারা আইডিয়া করেন, পারবেন তো? অনুসরণ করে। কোন অর্থনীতি অনুসরণ করে? সেটা হলো বেসরকারি, অর্থাৎ পুঁজিবাদী। কিবাদী? পুঁজিবাদী অর্থনীতি। কিবাদী? পুঁজিবাদী অর্থনীতি। পুঁজিবাদী অর্থনীতির আরেক নাম রয়েছে, বলুন তো? আমরা পড়েছি পুঁজিবাদী অর্থনীতি যে কথা, বেসরকারি অর্থনীতি একই কথা। সর্বপ্রথম যে নামটা, সেটা হলো ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, অর্থাৎ যেই অর্থনৈতিক ব্যবস্থা সাধারণত ব্যক্তি মালিকানাধীন দ্বারা
পরিচালিত হয় সেটিকে বলা হয় পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা। এটি বিশ্বের বিভিন্ন দেশে, অধিকাংশ দেশেই এই অর্থনৈতিক ব্যবস্থা মেনে চলে। তো আজ প্রায় আমরা আলোচনা করতে করতে আলোচনার একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আজ আর ক্লাস বড় করব না এবং আপনাদের সকলের উদ্দেশ্যে কিছু কথা বলতে যাচ্ছি। এটি ছিল আমাদের বাংলাদেশ বিষয়াবলীর বিসিএসের আলোচ্য বিষয় এবং এর মধ্যে আমরা বাংলাদেশ বিষয়াবলীর অনেকগুলো কাজ করেছি। আজকে মূলত বাংলাদেশের অর্থনীতির এটি হলো প্রথম লেকচার। যদিও বাংলাদেশের অর্থনীতির আরও বিভিন্ন সিকোয়েন্স লেকচার আলোচনা হয়তো বা করবো, আপনারা যদি সাথে থাকেন অবশ্যই বাংলাদেশের অর্থনীতি এভাবে আমরা আলোচনার মাধ্যমে, মুখস্থ নয়, যেটা একটু মুখস্থের সাথে সাথে আমরা অনেক সময় ওড হয়ে যাই মুখস্থ করতে করতে, এত ইনফরমেশন মনে থাকে না। তবে আমরা যদি একটু গুছিয়ে পড়ি বা একটু বুঝে শুনে পড়ার চেষ্টা করি তাহলে সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে অনেকটা কী হবে, ইজি হবে। তো আজকে বাংলাদেশের অর্থনীতির প্রথম লেকচার নিলাম। এর পরবর্তীতে ধারাবাহিকভাবে হয়তোবা সামনে আমরা আরও ক্লাস নিব। তো আপনারা এই ক্লাসটি করবেন এবং আজকের ক্লাসটি করার পরে আপনাদের কেমন লাগলো, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আমাদের পরবর্তী ক্লাসগুলো যদি পেতে চান, আরও ক্লাস নিব কি না সেটিও জানাবেন। আর আপনাদের কোনো সুপরামর্শ থাকলে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইকও করবেন আর বেল বাটন অন করে রাখলে পরবর্তী ক্লাসগুলো আপনারা পাবেন। তো আজ আর কথা বাড়াচ্ছি না, এরকম বিসিএস এবং বিভিন্ন চাকরি পরীক্ষার গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন। আজ আর কথা না বাড়িয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।